আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির খেলাধুলা বিষয়ক সাপ্তাহিক আয়োজন গ্যালারিতে। আপনাদের সঙ্গে আছি আমি মমিনুর রিপন। দর্শক, আপনারা জানেন আজকের পর্বে আমরা দেশের খেলাধুলা নিয়ে আলোচনা করি এবং আসন্ন অলিম্পিকে বাংলাদেশের একটা দল যাচ্ছে, সেই দল নিয়ে আমাদের সম্ভাব্যতা এবং দেশীয় খেলাধুলা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক রায়হান আল মুগনি। রায়হান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আর রায়হান ভাই, প্যারিস অলিম্পিকে বাংলাদেশ 4টি ইভেন্টে 5 জনের একটি দল যাচ্ছে। চলুন আমরা আগে দলের লিস্টটা দেখে নেই, তারপরে আমরা আলোচনায় যাব। এখানে আমরা যদি একটু দেখি, 4টি ইভেন্টের মধ্যে সাগর ইসলাম অংশগ্রহণ করবেন আর্চারিতে, সামিউল ইসলাম সাঁতারে, সোনিয়া আক্তার সাঁতার, ইমরানুর রহমান অ্যাথলেটিক এবং রবিউল ইসলাম শুটিংয়ে অংশগ্রহণ করবে প্যারিস অলিম্পিকে। প্রথমেই যদি রায়হান ভাই আমরা সাগরকে নিয়ে কথা বলি। সাগর ইসলাম আর্চারিতে একেবারে নিজ যোগ্যতায় ইনি কোয়ালিফাই করেছেন এবং এনটিভিকে ইনি সাক্ষাৎকার দিয়েছেন যে একটা পদকের স্বপ্ন তিনি দেখাচ্ছেন। চলুন আমরা আগে একটা সাক্ষাৎকারটা শুনে আসি। অবশ্যই। লাস্ট 6 মান্থ আমি অনেক বেশি হার্ডওয়ার্ক করছি, কারণ একটাই কারণ, এটা হচ্ছে অলিম্পিক কোয়ালিফাই। কারণ সবাই আর্চারি নিয়ে স্বপ্ন দেখে, অলিম্পিক নিয়ে স্বপ্ন দেখে, শুধু আর্চারিতে একটু বেশি, হয়তো অনেক গেমসই আছে বাট আর্চারিতে একটু বেশি। সো আলহামদুলিল্লাহ যে লাস্ট মোমেন্টে এসে আমরা অলিম্পিক কোয়ালিফাই করছি এবং হচ্ছে যেটা হিস্টোরিতে হয় না, এরকম একটা অপরচুনিটি পাইছি যে লাস্ট মোমেন্টে এসে কোয়ালিফাই করে অলিম্পিকে যাচ্ছে। এটা তো আর সবাই পায় না, আর আমাদের বাংলাদেশে হচ্ছে ডিরেক্টলি কোয়ালিফাইয়ের সংখ্যাও কম। সো আলহামদুলিল্লাহ এমনটা পাইছি এবং চেষ্টা করবো এটাকে কাজে লাগাই, হিস্টোরিতে যেটা হয় না এটা গড়ে তোলার এবং মেডেল বই আনার ইনশাল্লাহ। আমি আসলে কোনোভাবেই প্রেশার নিচ্ছি না বা এগুলো সাইড ভাবতেছি না, কারণ আমি কিন্তু ওয়ার্ল্ড কোটা টুর্নামেন্ট থেকে এটা করছি। এটা হচ্ছে ওয়ার্ল্ড লেভেল থেকে, এখানে আপনি 84টা দেশ ছিল হয়তো বা। সো আমি এশিয়ান সাইডে করতেছি না যে আমি আমাকে নিজেকে একটু ছোট চিন্তা করবো বা তাদেরকে বড় চিন্তা করবো। আমি ওয়ার্ল্ড লেভেলে করছি, তারা ওয়ার্ল্ড লেভেলে করছে। সো আমি এই জায়গাটা আমাকে অনেক বেশি হেল্পফুল করে যে আমাকে নিজে বলে যে সাগর তুমি অলিম্পিক আর কি ওয়ার্ল্ড লেভেলে কোয়ালিফাই করছো, সো আমি চাইলে যে কাউকে বিট করতে পারি ইনশাল্লাহ, শুধু যদি নিজের বেস্টটা দিতে পারি। রান ভাই, একটু আত্মবিশ্বাসী মনে হচ্ছে, কি বলবো? আসলে আমার কাছে যেটি মনে হয় রিপন, আপনি যেভাবে উপস্থাপন করেছেন এবং এনটিভির এই যে রিপোর্টটা, এটার বৈশিষ্ট্য, তার আগে আমি কিন্তু একটু পেছনে ফিরে তাকাতে চাই যে কোন অবস্থান থেকে, কোন ব্যাকগ্রাউন্ড থেকে, কিভাবে তিনি উঠে আসলেন। মানে ভাবতেও অবাক লাগে, গাটা শিহরে ওঠার মতোই কথা। গুজ বাম্পস বলে আমাদের, যে রাস্তার পাশের একটা চায়ের দোকানের ছেলে আজকে বিশ্বমঞ্চে। এটা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য একটা অনেক বড় অর্জন। যদিও আমরা বুঝে আছি ক্রিকেট নিয়ে এবং আরও কিছু খেলা নিয়ে, কিন্তু অলিম্পিক্স যে কত বড় এবং 214টা দেশের সরাসরি প্রতিনিধিত্ব, সরাসরি অংশগ্রহণ থাকে, অলিম্পিক গেমসের আসরটা যে কত বড় হয়, তা যদি কেউ ওখানে নিজেই না যায় এবং সরাসরি সম্পৃক্ততা না থাকে, তা কিন্তু অনুধাবন করা যায় না। এই যে সাগর, এই যে ওয়াইল্ড কার্ড ছাড়া তিনি কিন্তু আমাদের মুখে, আমরা অলিম্পিক্স মানে ওয়াইল্ড কার্ড, মানে সরাসরি খেলার যোগ্যতা না ভায়া। এখন ঠিক আছে, ভালো কথা, উনি কিন্তু নিজ যোগ্যতায়, এর আগে সিদ্দিক পেয়েছিলেন, কিন্তু আসলে কিন্তু এটা সরাসরি ওয়াইল্ড কার্ডের যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু না, তার জন্য কোটা খালি ছিল, সেখানে সিদ্দিক ঢুকে গিয়েছিলেন। কিন্তু সাগরের ব্যাপারটা কিন্তু তা নয়। এবং এমন একটি গেমসে তিনি আমাদের বাংলাদেশের প্রতিনিধিত্ব, তিনি কিন্তু আমাদের ফ্ল্যাগও বিয়ার করবেন, মানে তিনি পতাকা বহন করবেন। এবং আমি যেটি বলবো যে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অঙ্গনে সত্যিকার প্রতিদ্বন্দ্বিতা যেটিকে বলা হয়, সত্যিকার প্রতিদ্বন্দ্বিতা করলে যেভাবে বাংলাদেশের কোনো ক্রীড়া, বাংলাদেশের কোনো স্পোর্টস ডিসিপ্লিন যদি কোনো সাফল্যের মুখ দেখে থাকে, তা হচ্ছে আর্চারি। তার একটি জিনিস আমি কোনো সময় ভুলবো না এবং নিজের চোখে দেখা, যে বছর 2 আগে যেখানে এখানে ওয়ার্ল্ড কোয়ালিফায়ারটা হয়েছিল, সেখানে দিয়া সিদ্দিকী আর রুবেল তারা কম্পিট করেছিলেন গোল্ডের জন্য। কোরিয়ান জুটি, তাদের নাম তো কিম ওং, এগুলি নাম আমি আন্দাজে বলতে চাই না, কিন্তু তারা সে সময়কার অলিম্পিক গোল্ড মেডালিস্ট এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তারা কি করলেন, 10-10 নয় 29 মারলেন, আর দিয়া রুবেল মারলেন 27-28 29। পার্থক্যটা কতটুকু? এই যে সামান্য পার্থক্য, এই সামান্য পার্থক্যটাই আসলে ওয়ার্ল্ড ক্লাস। কিন্তু বাংলাদেশের আর্চাররা দেখিয়ে দিলেন যে আমরা রৌপ্য পেয়েছি, রৌপ্য পদক অর্জন করেছি, কিন্তু আমাদের সেই যোগ্যতা আছে। এখন অলিম্পিক্সে রুবেল যেটি করেছেন, ওয়াইল্ড কার্ড ছাপিয়ে তিনি যে ডাইরেক্ট কোয়ালিফাই করলেন, তিনি যদি প্রথম 8-এ থাকতে পারেন, তার স্কোর লাইনটাও খারাপ না। 6 যেটা করে যে এখানে যদি তিনি কন্টিনিউয়াসলি 9 মারতে পারেন, এবং কথা হচ্ছে ওভারঅল যে তার যে আগে কোয়ালিফিকেশন যে এলিমিনেটরি প্রসেস আছে, সেখানে যদি তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারেন, প্রথম টার্গেট হবে 8 জনের মাঝে টেকা। 8 জনের মাঝে যদি উনি নিজের নামটা নিজে দেখতে পারেন, বাংলাদেশের পতাকাকে সমুন্নত রাখতে পারেন, তাহলে কিন্তু এনিথিং ক্যান হ্যাপেন।
তা আমি বলবো যে এই যে আর্চারির এই সুযোগটা, এই যে আর্চারি বাংলাদেশকে ক্রীড়ামঞ্চে, বিশ্বমঞ্চে এবং বিশ্ব ক্রীড়ামঞ্চে যেভাবে প্রতিষ্ঠিত করছে এবং যেভাবে আমাদেরকে প্রতিফলিত করছে দেশের নাম, সেই সুযোগটা কিন্তু আর্চারির মাধ্যমে হচ্ছে। এবং আর্চারিকে আরও বেশি আমাদেরকে পরিশীলিত করার জন্য, আরও অনেক উন্নয়ন করার জন্য আমাদের সরকার এবং সংশ্লিষ্ট সবাইকে কিন্তু এগিয়ে আসলে আমি বিশ্বাস করি যে এখানে বাংলাদেশের পক্ষে যেই ঘাটতিটা আমাদের রয়েছে, সেই ঘাটতির কথা আপনি একটু আগে বলছিলেন যে বাংলাদেশ হচ্ছে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের একটি যারা কোনো অলিম্পিক পদক জেতেনি। আচ্ছা, অলিম্পিক পদক, আমরা তো অলিম্পিক পদকের কথা বলছি, প্রথমে কিন্তু যদি স্বর্ণ টার্গেট করি তা কিন্তু বেশি হয়ে যাবে, অন্তত একটা ব্রোঞ্জ জিতি না। সেই ব্রোঞ্জ জেতার যোগ্যতা কি আমাদের নেই? সেই ব্রোঞ্জ জেতার যোগ্যতা যে আছে তার প্রমাণ কিন্তু আমাদের সাগর ইসলাম। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। রায়হান ভাই, আর্চারি নিয়ে গল্প হচ্ছিল যে আমাদের যে অবকাঠামো খেলাধুলার, সেইখানে আসলে স্বপ্ন দেখার সুযোগটা কতটুকু আর আমরা এটার পাচ্ছি কতটুকু, যদি একটু বলতেন। হ্যাঁ, এটা যদি বলেন যে আর্চারি কিন্তু তাদের, আমি বলবো যে একটা জাম্পিং প্যাড, অর্থাৎ তাদের উপরে ওঠার যে মঞ্চ, সে মঞ্চ যেখানে পৌঁছেছে সেখান থেকে কিন্তু খুব বেশি উপরে উঠতে পারেনি। আমরা মানে প্রশিক্ষণ, উন্নত প্রশিক্ষণ, উন্নততর প্রশিক্ষণ এবং এটার কোনো শেষ নেই। সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ আর্চারি ফেডারেশন একজন কোচকে রেখেছে, ফ্রেডরিক মার্টিন, তিনিই কাজ করে যাচ্ছেন। কিন্তু একটি ট্রেনিংই সব কিছু, এর বাইরেও আসলে আমরাও নিজেরাও জানি না। একমাত্র তারা বিদেশে একজন আর্চারকে আরও বিকশিত, আরও উন্নত বলয়ে এবং নিজেদেরকে উন্নত একটা জোনে, উন্নত একটা স্তরে নিজেকে স্থাপন করার জন্য আরও অনেক কিছু রয়েছে। সেখানে কিন্তু আর্চারি ফেডারেশন বা বাংলাদেশ সরকার খুব বেশি পারছে না। এখানে হয়তো আর্চারি ফেডারেশনও পারবে না এবং আর্চারি ফেডারেশনের যে অন্যতম পৃষ্ঠপোষক তীর, তারাও খুব বেশি পারবে না, কিন্তু সরকারের পৃষ্ঠপোষকতার প্রয়োজন রয়েছে। সাগর আজকে যে পর্যায়ে পৌঁছেছেন, তিনি যদি এই পর্যায়ে পৌঁছানোর আগে আরও কিছু অ্যাডভান্স ট্রেনিংয়ের একটা ইয়ের মধ্যে যেতেন, তাকে যদি অন্য জায়গায় বিদেশে রেখে কোরিয়া বা যারা আন্তর্জাতিক পর্যায়ে নিয়মিত সাফল্য পায় সেই পারিপার্শ্বিকতায় যদি তাকে রাখা যেত, তাহলে হয়তো আমাদের স্বপ্ন, আমাদের প্রত্যাশাটা আরও বেশি, আমরা আত্মবিশ্বাসী হতে পারতাম, আরও দৃঢ় হতো যে না হবেই। কিন্তু এখানে কিন্তু একটা ঘাটতি রয়ে গেছে যে আসলে এই শহীদ হাসানুল্লাহ মাস্টারের এখানে তাদের যে স্পোর্টস আর্চারি কমপ্লেক্স, সেখানে থেকেই কতটুকু পারবেন সেটা আসলে সময় উত্তর দেবে। কিন্তু আমি বলবো যে আসলে একজন উনি কিন্তু দেশের একজন রাষ্ট্রদূত, উনি ক্রীড়াঙ্গনে দেশের রাষ্ট্রদূত। সে চিন্তা করে তাকে যদি আমরা সরকারি পর্যায়ে এবং আমাদের ব্যক্তিগত পর্যায়ে, পৃষ্ঠপোষকতা পর্যায়ে যদি আমরা তাকে আরও বেশি সাপোর্ট দিতাম, সমর্থন দিতাম, তাকে আরও কঠিন যুদ্ধের জন্য তৈরি করে দিতাম, সেই যুদ্ধ কি অলিম্পিক, বিশ্বের সর্বোচ্চ স্তর, সেই সর্বোচ্চ স্তরের প্রতিনিধিত্ব এবং প্রতিযোগিতা করার জন্য সাগরকে আমরা পর্যাপ্ত প্রস্তুতি দিয়েছি? তা কিন্তু দিইনি। কিন্তু নিজ যোগ্যতায়, নিজ আত্মবিশ্বাসে এবং সাধনার হয়তো তিনি অনেক দূর এগিয়ে গিয়েছেন এবং আমাদেরকে হয়তো হাসি ফুটাতেও পারেন। কিন্তু আসলে কিন্তু সাগরও যখন পিছিয়ে থাকবেন তখন বলবেন যদি আরেকটু উন্নত প্রশিক্ষণ আমি পেতাম, উন্নত পারিপার্শ্বিকতা পেতাম, হয়তো আমার আত্মবিশ্বাসটাই বেশি থাকতো। কারণ আর্চারিতে আমি বললাম 30 আর 29 একটি পয়েন্ট, সেই 29ই কিন্তু রৌপ্য এবং 29-এর জন্য ব্রোঞ্জ পদক হাতছাড়া হয়ে যেতে পারে। তো এইসব জিনিস রয়েছে। তবে আমরা তো আশাবাদী দেখবো, আমরা যে ইতিবাচকভাবেই দেখবো সামনের দিকে। রায়হান ভাই, ইতিবাচক অবশ্যই দেখবো। সাথে আমরা আরও যে ইভেন্টগুলো আছে, সাঁতারে যাচ্ছেন 2 জন এবং অ্যাথলেটিকে যাচ্ছেন ইমরানুর রহমান, তিনি কিন্তু প্রবাসী। আসলে সাঁতারের অবস্থানটা কি এবং অ্যাথলেটিক্সের বাংলাদেশের মানে ঘরোয়া অবস্থানটা কি, যে আপনাকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাবে বা স্বপ্ন দেখাবে, সেই পর্যায়টা কি আছে? সত্য অপ্রিয়, তো সত্য অপ্রিয়, সত্য কথা বললে আসলে জিনিসটা হয়তো শোভনীয় হবে না। আর সাঁতারের যে অবস্থা, বাংলাদেশের আন্তর্জাতিক পর্যায়ে সাঁতারের কোনো রকম কোনো অবকাঠামো নেই এবং আমাদের সাঁতারুরা আমাদের তো পর্যায়ে রয়েছে। আমরা প্রথমে এসএ গেমসে যাব, তারপর এশিয়ান গেমসে যাব, তারপর ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স মানে ওয়ার্ল্ড মিটে যাব, তারপর অলিম্পিক্সে যাব, অর্থাৎ 4টি ধাপ রয়েছে। সেই 4টি ধাপে এসএ গেমসেই তো আমাদের খুব বেশি শ্রেষ্ঠত্ব নেই। আমাদের সেখানে আমাদের নিজেদের শ্রেষ্ঠত্বটা একদম যাকে বলবো যে আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি। এখন সাঁতার, এখন যখন একটা কথা স্বাভাবিকভাবেই বলা হয় যে আমাদের নদী ও জলের দেশ, নদীমাতৃক দেশ, আসলে সেই সাঁতার আর এই সাঁতার যে একটা ব্যাপক পার্থক্য। সেই সাঁতার, এই সাথে অ্যামেচার সাঁতার আর প্রফেশনাল সাঁতারের মধ্যে অনেক বেশি পার্থক্য রয়েছে। এবং সবচেয়ে বেশি যে জিনিসটা আমাকে একটু যদি পিছনে ফেলে দিতে চান,
আমি কিন্তু 2008-এর বেজিং অলিম্পিক্সে মাইকেল ফেলপসের যে ওইটা কিন্তু একটা অনন্য একটা অলিম্পিক্স, কারণ তিনি 8টি স্বর্ণপদক জিতেছিলেন, যে রেকর্ড কেউ কোনোদিন ভাঙতে পারবে কিনা জানি না। এখন আমাদের সাঁতারুদের দৈহিক গড়ন, আমাদের সাঁতারুদের ফ্লেক্সিবিলিটি, আমাদের সাঁতারুদের ফুডিং, তারা যে সব কিছু কি আন্তর্জাতিক পর্যায়ে আছে, সেই প্রশ্নটা আমি সাঁতার ফেডারেশন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন অনেককে বলবো যে আপনি যদি একটি সাঁতারু থেকে সাফল্য চাচ্ছেন, তাকে আপনি কতটুকু প্রস্তুত করেছেন। এমন হয় যে শীতকালে 4 মাসের জন্য সুইমিং পুলটাই বন্ধ করে দিতে হয়, কারণ এখানে গ্যাসের লাইন কেটে দেওয়া হয়েছে, সেখানে পানিটা যে গরম করবে, পানিটা যে একটু তাপমাত্রা যে একটু উপরে যাবে, সেখানে সাঁতার সেটা সেই সুযোগটা নেই। তো নানা রকম প্রতিকূলতা, অবস্টাকলস, লট অফ অবস্টাকলস রয়েছে। সেখান থেকে সাঁতারুরা যে যাবেন, আমার কাছে যেটি মনে হচ্ছে যে 2জন সাঁতারু যাবেন, তাদের লক্ষ্য হবে নিজেদেরকে বিকশিত করে সামনের যে আমাদের উপমহাদেশীয় চ্যালেঞ্জ রয়েছে, এসএ গেমসের জন্য নিজেকে তৈরি করা। এছাড়া এখানে সাঁতারুর কোনো রকম আশা নেই, কোনো রকম আপনি অভিজ্ঞতা অর্জন ছাড়া কোনো। এবং আমাদের একটি মানে কথা বললেও খারাপ লাগে, যাই হোক, যে আমাদের একটি ইয়ে আছে যে নিজেদের সেরা সময় অর্জন করে, যে নিজেদের সেরা সময় আপনি আন্তর্জাতিক কিন্তু 1 সেকেন্ড পিছিয়ে রয়েছেন। 1 সেকেন্ড সময় কাটাতে কিন্তু 100 বছর লাগে, 50 বছর লাগে। আমরা কিন্তু সেই 1 সেকেন্ড পিছিয়ে রয়েছি, নিজেদের সেরা সময় দিয়ে আসলে ঢেকে দিই নিজেদের ব্যর্থতাটা। কিন্তু আমি যেটা বলবো যে নিজেরা যদি সেভাবে তৈরি করেন এবং নিজেদেরকে যদি ভালো টাইমিং করতে পারেন, সেখান থেকে আমাদের সামনে যেই অভিজ্ঞতাটা তারা কাজে লাগাবেন। আর অ্যাথলেটিক্সে ইমরানুর রহমান, আমি বলবো যে উনি বিদেশি প্রবাসী, উনি যে সামনে আমাদের যে এশিয়ান একটা মিটে যে 60 মিটার্সে যে একটা গোল্ড মেডেল পেয়েছিলেন, তো ইমরান কিন্তু লাস্ট যে ওয়ার্ল্ড মিট হলো সেখানে কিন্তু তিনি খুব বেশি পারেননি এবং সেখানে নাম্বার 6 হিসেবে ট্রায়ালে তিনি হয়েছিলেন। আসলে ইমরানের টাইমিংও কিন্তু আমাদের মানে অলিম্পিক লেভেলে 5-6 হওয়ার মতোই। তিনি যদি এখান থেকে কন্টিনিউ করে এসে এখানে আমাদের জন্য যদি পরবর্তী যে আমাদের যে উপমহাদেশীয় যে চ্যালেঞ্জগুলি আছে সেখানে নিজেকে বিকশিত করতে পারেন, সেখানেও হয়তো আমরা একটি আশা করতে পারি তাকে নিয়ে। তবে সত্যি কথা বলতে কি, এই ইভেন্টে একমাত্র মানে তাদেরকে অংশগ্রহণই তাদের এবং তাদের অভিজ্ঞতা অর্জনই তাদের জন্য বড় কথা। এবং বাকি রয়েছে শুটিংও সেই আর্চারির মতো, যেমন কিছুদিন আগে ইন্তেকাল করলেন আতিকুর রহমান এবং আব্দুস সাত্তার নিনি, কমনওয়েলথ গেমসে 1990s বাংলাদেশে প্রথম। তারপর যে ছিলেন আসিফ, যিনি অভিনব বিন্দ্রাকে হারিয়ে কিন্তু কমনওয়েলথ গেমস জিতেছিলেন। তাই মানে বলা যায় যে আমরা এই অভিনব বিন্দ্রা কিন্তু তারপরে কিন্তু অলিম্পিক চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলেন, কিন্তু আসিফ হারিয়ে গেলেন। এখানেই তো প্রশ্নের উত্তরটা দিয়ে দেওয়া হয়ে যায় যে আসলে আমরা যে যোগ্যতাটা প্রমাণ করলাম। রায়হান ভাই, আমরা রবিউলের সাথে একটা ইন্টারভিউ করেছিলাম, যে রিপোর্টটা করেছিলেন নিলয় মজুমদার, আমরা একটু দেখে আসি। শুটিংও আমাদের অন্যতম এক সম্ভাবনাময় স্পোর্টস আমাদের জন্য। পারফরমেন্সই সরাসরি সুযোগ ছিল অলিম্পিকে অংশ নেওয়ার, তবে ইন্দোনেশিয়া মাত্র 0.3 পয়েন্টের জন্য হতাশায় পড়তে হয় তাকে। তবে সেই হতাশা কাটিয়ে এবার অলিম্পিকে ওয়াইল্ড কার্ডে অংশ নিচ্ছেন রবিউল। প্রথমবারের মতো বিশ্বমঞ্চে অংশ নিয়ে এই অ্যাথলেটের লক্ষ্য ইভেন্টের ফাইনাল রাউন্ডে জায়গা করে নেওয়া। এক্সাইটেড অনেক, মেইন টার্গেট যেটা স্বপ্ন, আমার সেই স্বপ্নটা ফিল আপ করা। আমার আশা আমি বেস্ট রেটে যাব, তো এই জন্য হার্ড প্র্যাকটিস করতেছে, এখন বাকিটা আল্লাহর উপরে। পাবনার রাইফেল ক্লাবে হাতেখড়ি রবিউলের, সেখান থেকে 2010 সালে অংশ নেন বিগেস্পি ট্রায়ালে। 2011 সাল থেকে বিগেস্পিতে অনুশীলন করে আসা রবিউল অলিম্পিককে সামনে রেখে বদলেছেন রুটিন। অন্য সময়ের তুলনায় বেড়েছে অনুশীলনের ঘন্টা। ভাগ্য সহায় থাকলে সাফল্য অর্জন করা সম্ভব বলে মনে করেন তিনি। এই অল্প সময় বলতে আমি তো অলিম্পিকে প্রিপারেশন নিচ্ছিলাম অনেক আগে থেকে, তো মাঝখানে একটু ব্রেক হয়। তো তারপরে যখন আমার ওয়াইল্ড কার্ডে নাম আসে, আমি ফার্স্ট ব্রেক হয় আমার তখন যখন আমি কোটা প্লেসটা মিস করি, 0.3 জন্য আমি কোটা মিস করি। তো যখন আমার ওয়াইল্ড কার্ডের নাম আসে, তারপর থেকে আবার নতুন করে প্রিপারেশন নেওয়া শুরু করছি। প্র্যাকটিস শিডিউল বাড়ায় দেওয়া হয়েছে, এভরিথিং আমার বাড়ায় দেওয়া হয়েছে। তো যে ল্যাকিংসটা ছিল ওটা কাভার আপ করার ট্রাই করতেছে। অলিম্পিকের মতো বড় মঞ্চে প্রত্যাশাও কাজ করে বাড়তি চাপ হিসেবে, তবে প্যারিসের চাপ নয়, উপভোগ করতে চান রবিউল। লক্ষ্য বাংলাদেশের পতাকা বিশ্বমঞ্চে উঁচিয়ে ধরা। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। রায়হান ভাই, রবিউলের যে বিষয়টি আলাপ করছিলাম, তার আশা কতটুকু? জি, আপনার যে একটি কথা যে পর্যন্ত যে বাংলাদেশের যে কয়েকটি সম্ভাবনাময় ডিসিপ্লিন স্পোর্টস ইভেন্ট, তার মধ্যে শুটিং কিন্তু অন্যতম। এবং আর্চারির আগে শুটিংকে ছিল আমাদের একমাত্র টপ লেভেলে মানে বিশ্ব পর্যায়ে আমাদের একটা আশা, এবং যে এখানে আমরা সাফল্য এবং সেই সাফল্য আমরা পেয়েছিলাম। কমনওয়েলথ গেমস কিন্তু খুব বেশি ছোট না। কমনওয়েলথ গেমসে অনেক ক্ষেত্রেই অনেক দেশের যারা সম্ভাবনাময় তারা যান, কিন্তু সেই সাথে কিছুটা যারা স্বীকৃত প্রতিষ্ঠিত তারাও যান। সেখান থেকে কিন্তু আমরা 90 সাল থেকে কিন্তু পদক আনা শুরু করেছি। আচ্ছা, যাই হোক, শুটিংও আর্চারির মতো একই যে ডিসিপ্লিনটা আমরা বলবো যে টিম ইভেন্ট না,
এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইভেন্ট এবং পুরোপুরি শারীরিক যে শক্তি এবং শারীরিক যে সক্ষমতা তার কিন্তু না, এটা পুরোপুরি একটি মানসিক মনস্তাত্ত্বিক সাইকোলজিক্যাল এবং সাইকিয়াট্রিক মানসিক এবং মনস্তাত্ত্বিক দুটি ব্যাপার নিয়ে এইসব গেমসে কিন্তু বাংলাদেশের সম্ভাবনা সবসময় উজ্জ্বল থাকে। কিন্তু সেই শুটিংও কিন্তু আমাদের যে প্রত্যাশার পারদ কিন্তু যেভাবে উপরে উঠে গিয়েছিল আস্তে আস্তে ধীরে নেমে গিয়েছে, আমরা কিন্তু শুটিংয়ে যে সেই প্রত্যাশা রাখতে পারছি না। এখন সাম্প্রতিক সময়ে শুটিংয়ের কিন্তু এশিয়ান গেমস এবং আমাদের যে খুব বেশি সাফল্য নেই, কিন্তু শুটিংয়ের নিজস্ব সব স্থাপনা রয়েছে। সেখানেও আমি বলবো যে আসলে একটু সব কিছু রিফাইন রিটিউনিং করা যেটিকে বলা, সেটা যদি করা হয়, যে রবিউল তিনি স্বপ্ন দেখছেন কিন্তু আসলে তার স্কোর এবং তার যে মেনটেনেন্স, যে তাদের যে কন্টিনিউয়াস কনসিস্টেন্সি, সেখানে কিন্তু ধারাবাহিকতার অভাব আছে। আচ্ছা যাই হোক, বিশ্ব পর্যায়ে অলিম্পিক্সের মতো গেমসে তিনি শিখে আসবেন এবং পরবর্তীতে সেটি আমরা বলতে পারি। কিন্তু আমি বলবো যে আর্চারি আমাদের যেহেতু এখন একটি ক্রীড়াবান্ধব সরকার আমরা সবসময় বলি, এবং মন্ত্রিত্বে রয়েছেন এমন একজন ব্যক্তি যিনি কিন্তু ক্রীড়াঙ্গনকে খুব উপর থেকে দেখেছেন, এবং তাদের যে আমি বলবো যে নাজমুল হাসান পাপন ক্রিকেট বোর্ডের সভাপতি হিসাবে এমন এমন পর্যায়ে গিয়েছেন যেগুলি বাংলাদেশের অন্য অন্য ক্রীড়াঙ্গনে সেই পর্যায়ে কিন্তু যেতে পারেনি। তিনি কিন্তু বারবার বলেছিলেন যে আমরা কিছু প্রায়োরিটাইজ করব, আমরা অগ্রাধিকারমূলক ভিত্তিতে কিছু ডিসিপ্লিনকে চয়েস করব, এবং সরকারি অনুদান এবং সরকারি বেসরকারি সব কিছু মিলিয়ে তারা যাতে সামনে ভবিষ্যতে আরও সুফল পায়, আরও সাফল্য পায়, সেই উদ্যোগগুলি নেওয়া হবে। তাই আমি বলবো এবারের অলিম্পিক্সের পর আমি আশা করব আমাদের ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশের ক্রীড়াবান্ধব সরকার, এবং তারা একটি উদ্যোগ নেবেন, সম্মিলিত উদ্যোগ, যে সরকারের পক্ষে সব কিছু সম্ভব না হলেও বাংলাদেশে বেশ বড় বড় কর্পোরেট রয়েছে, এই ধরনের সম্ভাবনাময় স্পোর্টস ডিসিপ্লিনগুলিকে যাতে যথাযথভাবে পৃষ্ঠপোষকতা এবং সমর্থন জানানো হয়, সেটি আমরা আশা করব। রায়হান ভাই, আমরাও আশা করছি যে খুব দ্রুতই এই খেলাগুলোতে আরও বেশি অর্থায়ন হবে এবং এই খেলাগুলো আরও বেশি এগিয়ে যাবে। আমাদের এগিয়ে যাওয়া একটা খেলা যেটা অনেক পিছিয়ে গেছে, নারীদের মাধ্যমে হয়তোবা সেই খেলাটা টিকে আছে, আমি ফুটবলের কথা বলছি। সাফ অঞ্চলে বাংলাদেশের নারীদের সাফল্যই কিন্তু আমাদের এই ফুটবলটাকে টিকে রেখেছে, এবং এই সাফের আগে এই নারীরা ভুটানে গেছেন দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে। আসলে ভুটানের সাথে আমাদের প্রস্তুতি ম্যাচটা বেশি হয়, তাতে কি আসলে এই যে টুর্নামেন্টের আগে যে স্ট্যান্ডার্ডটা দরকার প্রস্তুতির জন্য, সেই স্ট্যান্ডার্ডটা কি আমাদের দল পায়? আমি বাংলাদেশের মেয়েদের যখন খেলাটা দেখি তখন আমার কাছে আশ্চর্য লাগে যে কোন ব্যাকগ্রাউন্ড, মানে কোন পারিপার্শ্বিকতা থেকে উঠে তারা এসে চলে আসছে, এবং তাদের যে মানসিক দৃঢ়তা, তাদের যে জেতার যে অদম্য আগ্রহ, এটা কিন্তু দুঃখজনকভাবে আমাদের ছেলেদের ফুটবলে কিছুটা হলেও আমি এর অভাবটা দেখি। আমাদের মেয়েরা কিন্তু একদম সুবিধাবঞ্চিত একটা শ্রেণী থেকে উঠে আসে, এবং তারা তারপর এত সুন্দর ফুটবল খেলে। খুব তাদের জন্য কী বা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ সরকার, তারা খেলে, ন্যূনতম কিছু খাওয়া দাওয়া পায়, তাদেরকে রেখে দেওয়া হয়, তাদেরকে অনুশীলন দেওয়া, এর মধ্যেও কিন্তু তারা আমাদের জন্য সাফল্য নিয়ে আসছে। এবং বাংলাদেশের ফুটবলে আমি বলবো আমাদের মেয়েরা তাদের যেই লেভেল, তাদের যে স্তর, তার থেকে তারা এগিয়ে আছে। এখন আপস অ্যান্ড ডাউনসের মধ্যে আমাদের আমি যাকে বলবো একটা গোল্ডেন একটা বাঞ্চ, গোল্ডেন একটা গ্রুপ আমরা পেয়েছিলাম। সেই গ্রুপ কিন্তু 2005, 2007, প্রায় 7 থেকে 8-10 বছর তারা সার্ভিস দিয়েছে। সানজিদা, সাবিনা, মারিয়া, আকি খাতুন চলে গেছেন, মাসুরা, যারা অনেকেই এখন ফুটবলে নেই। কিন্তু এই যে জেনারেশনটা, তারা কিন্তু তাদের লেভেলটাকে পড়তে দেয়নি, চলে যাচ্ছে। এবং কোথা থেকে মেয়েগুলি এসে তারা যে বাংলাদেশের মেয়েদের ফুটবলকে এগিয়ে নিয়ে যায়, এটা ভাবতে খুব ভালো লাগে। যাই হোক, তারপরও শেষে একটি কথা, যে নারীদের ফুটবলের সাফল্যর মানদণ্ড কিন্তু একটি দেশের ফুটবলের মানদণ্ড নয়। রাইট। আমাদের দেশের ফুটবলকে যদি আপনি বিচার করতে যান, আমাদের ফিফা র্যাঙ্কিং ছেলেদের ফুটবল কোথায়, আমরা কোথায় আছি, এবং সবচেয়ে বেশি খারাপ লাগে যে সম্প্রতি সময়ে গোটা বিশ্ব মজা ছিল ইউরো এবং কোপা আমেরিকা নিয়ে। ফুটবলের স্ট্যান্ডার্ড আপনি দেখেছেন, তারাও তো মানুষ, তারা কি অলৌকিক কিছু? তারা কিন্তু মানুষ। কিন্তু ফুটবলের স্ট্যান্ডার্ডটা এত বেশি এখন বিজ্ঞানসম্মত, এত বেশি পরিকল্পনা ভিত্তিক, এবং এত বেশি যাকে বলবো যে প্রতিটা পদক্ষেপে বিজ্ঞান ভিত্তিক আপনার পদক্ষেপ নিয়ে যদি আপনি ফুটবলকে আগান, তাহলে যদি এখন বলে যে আমাদের দেশে যারা ফুটবল এত বছর ধরে পরিচালনা করেছেন, তারা বলবো আধুনিক ফুটবলের অনেক কিছু সরিয়েও আমরা এখনও আমাদের স্বাধীনতার 54 বছর পরে কিন্তু আমরা পাইনি। এটি কেন হবে?
এইবার ভেবে দেখার সময় এসেছে। সামনে ফুটবল ফেডারেশনের নির্বাচন আসলেই কিন্তু নানা রকমের প্রতিশ্রুতির বুলি আওড়ানো হয়, এই হবে সেই হবে। আপনি শুধু এতটুকুই বলবো যে আমরা ফুটবলের কথা বলতে বলতে অনেকটা বেশি যেন ফুটবলের শত্রু হয়ে গেছি, তা কিন্তু না। আপনি শুধু এইটাই বিচার করেন যে গত 4 বছর আগে যে নির্বাচনী ইশতেহার দেওয়া হয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে, কতটুকু তারা বাস্তবায়িত করতে পেরেছেন। এগুলো দরকার নেই, নির্বাচনী ইশতেহার একটি কমিটির, কিন্তু একটি দেশের ফুটবল উন্নয়নের জন্য, ফুটবল এগিয়ে যাওয়ার জন্য সঠিক একটি পরিকল্পনা যে আমরা 10 বছর 12 বছর পরে সুফল পাবো, এটি কি নেওয়া হয়েছে বাংলা আজকে 54 বছর পরে? এটি আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা বাংলাদেশ ফুটবলের, যে ফিফা এএফসির সব রকম সাহায্য সহযোগিতা সব কিছু পেয়েও আমরা একটি সুদৃঢ় এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যেটি হবে বিজ্ঞানসম্মত, যেটি হবে আধুনিক এবং যেটি হবে আমাদের দেশের যে আমাদের যতটুকু রিসোর্স সম্পদ আছে সেটির উপর ভিত্তি করে, সেটা নেওয়া হয়নি। এটি সবচেয়ে বড় ঘাটতি আমাদের দেশের। চমৎকার আলোচনা চলছে, এটার সাথে আপনাকে একটু সম্পৃক্ত করে দিই। আগামী 26 অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনের দিন ঠিক করা হয়েছে। যদি ফিফা অনুমতি দেয় সেক্ষেত্রে, সাধারণত ফিফা অনুমতি দিয়েই থাকেন, যেহেতু সেটা যদিও সেটা 3 তারিখে হওয়ার কথা আর কি, কমিটির মেয়াদ শেষে। এবং যেদিন এই মিটিংটা হয় সেদিন আমি নিজে উপস্থিত ছিলাম এখানে। বর্তমান যে প্রেসিডেন্ট আছেন কাজী সালাউদ্দিন, তাকে কিন্তু প্রশ্ন করা হয়েছিল যে আপনি 16 বছর দায়িত্বে ছিলেন, এবারও নির্বাচন করবেন কিনা। সেই উত্তরে কিন্তু তিনি বলেছিলেন ব্যক্তিগত বিষয়, এরপর তিনি চলে গেছেন, আর কোনো প্রশ্নের উত্তরও দেন নাই। তা আসলে বোঝা যাচ্ছে না তিনি ইলেকশন করবেন কিনা। যদি করেনও, আসলে এতদিনের যে তার 16 বছরের কার্যক্রম নিয়ে আপনি কি বলবেন? মানে এটা সাফল্য ব্যর্থতা অনেক কাছ থেকে আপনি দেখেছেন, সাফল্য তো নেই। কাজী সালাউদ্দিন বাংলাদেশের ফুটবলের ইতিহাসের অন্যতম অপরিহার্য একটি ইতিহাস। বাংলাদেশ ফুটবলের যে আধুনিকতা, 1979 সালে ক্যারোলিন হিলস ক্লাবে হংকংয়ে তিনি প্রসাদার ফুটবল খেলতে গিয়েছেন, তখন তাকে এটি নিয়ে কোনো রকম সন্দেহ নেই যে বাংলাদেশ ফুটবলের আলোচনা আসলে কাজী মোহাম্মদ সালাউদ্দিনের আলোচনা অবশ্যই আসবে। কিন্তু অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রশাসক হিসাবে, বাংলাদেশ মানে প্রধান নির্বাহী হিসাবে এবং প্রেসিডেন্ট শাসিত যে একটি এক্সিকিউটিভ কমিটি, তা নিয়ে বাংলাদেশ ফুটবল, আমি যেটি বলবো যে তার কাছ থেকেই আমরা আশা করেছিলাম যে বাংলাদেশ ফুটবলের একটি একাডেমি, এবং আমি তার সাথে সবসময় সম্পৃক্ত ছিলাম। তিনিই আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন যে যদি আমরা ইউহান ক্রুফ বা ম্যানচেস্টার ইউনাইটেডের যে একাডেমি বা অ্যাজাক্স একাডেমি যেটি রয়েছে, সেই আদলে একটি একাডেমি করতে পারি, এবং সেখান থেকে সেই মানের যদি আমরা খেলোয়াড় বের করতে পারি, সেখান থেকে 1, 2, 3টি খেলোয়াড় যদি আমরা পেশাদারি লিগে আমাদের থেকে আমরা বিক্রি করতে পারি, মানে ট্রান্সফার ফির মাধ্যমে, তাহলে বাংলাদেশ ফুটবলের আর কিছু লাগবে না। তাই উনি যেই স্বপ্নগুলো দেখিয়েছিলেন, ওনাকে নিজেই প্রশ্নটা করতে পারেন যে গত 16 বছরে উনি বাংলাদেশ ফুটবলের জন্য কি করেছেন। আমি আর কিছু বলতে চাই না। রায়হান ভাই, আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে, আমাদের অনুষ্ঠান আজকে শেষ করতে হবে। অনেক কষ্ট করে এসেছেন আমাদের স্টুডিওতে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এনটিভির দর্শকদেরকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি আগামী সপ্তাহে একই সময়ে আমাদের সঙ্গেই থাকবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী সপ্তাহে।